আবারও সমন্বয়কদের কুত্তার মতো পিটালো ছাত্রলীগ, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। সমন্বয়কদের মধ্যেই বাকবিতণ্ডা, যার রূপ নেই হামলা ও সংঘর্ষের ঘটনায়, এতে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। শব্দ বুঝি না, তারা যে নমুনাটা ধরছে, বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারাও নিষিদ্ধের তালিকায় ফেলাই দিতে। তারা করব সংস্কার। সেখানে একদল আরেক দলের পিটাইয়া হাসপাতাল পাঠিয়েছে। আর আজকে এদের জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে। বারবার অভিযোগ তোলা হয় যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আসিফ নজরুলের পদত্যাগের দাবি, এটা যে কোনো সময় দেখতে পারবেন। রাজপথে মানুষ আসছে, যমুনার সামনে আন্দোলন করতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের উপর আবারও হামলা চালিয়েছেন ছাত্রলীগ এবং এই সমন্বয়কদের নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান। এই সিদ্ধান্তের পরে সমন্বয়করা মহাবিপদে পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভাবিয়ে কয়, শোনো, এক গুসা আরেক গুসার এক সিতিয়া হত। আমি হোয়াট ডু ইউ মিন, তুমি কাদের নিয়ে কথা বলছো? তুমি ভাবি খুব সাবধান শব্দ প্রয়োগে। কয় শব্দ বুঝি না, তারা যে নমুনাটা ধরছে, বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারাও নিষিদ্ধের তালিকায় ফেলাই দিতে। তারা করব সংস্কার। দেখেন, আমরা কিন্তু একাধিকবার, আমরা যারা ক্রিটিক্স আছি, আমরা কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি দ্য ওয়ে আপনারা ডিল করছেন, হাঁটছেন, খুব বেশি দিন লাগবে না কিন্তু মানুষের কাছে বিভিন্ন জায়গায় মানে আপনারা লাঞ্ছিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে। বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি, এই বর্তমান সরকারের টিম এ টিম বি, হ্যাঁ, তো তারা সবাই কিন্তু কাজ করছে। কারা? যারা জুলাই আগস্ট বিপ্লবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই টিমগুলো। কিন্তু আজকে যখন আমরা দেখি এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এক দল আরেক দলের উপর মারামারিতে লিপ্ত হচ্ছে। গত এক সপ্তাহে আপনি দেখেন কালকে কি ঘটলো চট্টগ্রামে। সমন্বয়ক রাফির গ্রুপ সন্ত্রাসী কায়দায়, এখন সমন্বয়ক রাফি নামে কিন্তু এখানে আসছে, তার যেই গ্রুপটা আছে বা তার সমর্থকরা হান্নান মাসুদ সহ তাদের আরেক গ্রুপের উপর তারা মাইর তৈরি করছে, তারা সংবাদ সম্মেলন করছে। এর আগের দিন দেখলাম কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যেটা, সেখানে একদল আরেক দলের পিটাইয়া হাসপাতাল পাঠিয়েছে। আর আজকে এদের জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পিরোজপুরে, ছিলেন তো সাদি সাহেবের এরিয়া, মরহুম সাদি সাহেবের 7 দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। তোমরা বলো যে ছাত্ররা এই মানে আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তো যেই পরিমাণ মারামারি হচ্ছে এগুলোতে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আজকে সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ ওভি, রাদওয়ান রিয়াদ, এমরান আহমেদ, আসমা আক্তার মিতু, মাশাআল্লাহ আমাদের মেয়েদের অগ্রাধিকার হয়েছে। এখন কিন্তু আমি দেখছি অনেক জায়গায় তারাও মারামারিতে লিপ্ত হয়। অবশ্য মাঝখানে নিজেরা মাইরও খায়, এরকম হয়। একটু তো ইয়া রাখা উচিত নাকি? আচ্ছা, তারপর হচ্ছে জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান এবং পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করে। অন্যদিকে দুপুর 12টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুরের জেলা সংগঠক মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি, শহীদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ এবং টাউন ক্লাব মাঠে তারা সমাবেশ করে। পরে দুপুর 1টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। তবে এখন এখানে কেউ নাকি আহত হয় নাই। এই ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি না। রাজি হইব কেমনে? বাউরের নাম মুখে আনতে নাই, বাবিয়ে কয় শোনো ভাসুরের নাম মুখে আনতে নাই, পাপ হয়, এরকম আর কি। এরা এই যে বলছে আহত হয় না, প্রতিদিনই বলে, কালকে রাফি তারা বলছে আহত হয় না, কিন্তু এরা বলতেছে যে ভাই দেখেন পাঞ্জাবি সিরালাইছে। বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যখন ঘটনা ঘটছে কেউ আহত হয় নাই। সাংবাদিকরা দেখালো 3 জন হাসপাতাল দুম টানতেছে, একজন অক্সিজেন লাগাইয়া। এ বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলছেন, দুপুর 1টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে। বৈষম্য বিরোধীদের বক্তব্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকার কি প্রশ্ন করতে পেরেছেন? কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। আচ্ছা, আর সংবিধানের আগে বাবা তোমরা নিজেরা আগে নিজেদেরকে সংবিধানের আওতায় আনো, নিজস্ব একটা সংবিধান তৈরি করো, দলীয় নীতি তৈরি করো। কেন? এই যে তোমরা আজকে যারা নেতৃত্ব দিচ্ছ, জুলাই আগস্টে আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতন কথিত রাজনৈতিক যে ডায়লগ, এগুলা কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ কাজে বিশ্বাসী। তোমাদের মধ্যে যে ঐক্যটা নাই, তোমরা জাতীয় ঐক্য চাচ্ছ। আমরা কি দেখছি সারা বাংলাদেশে তোমরা যেখানেই কমিটি দিচ্ছ 80% কমিটি বিতর্কিত হয়ে যাচ্ছে। এক গ্রুপ আরেক গ্রুপের তোমরা রক্তাক্ত হামলা চালাচ্ছ। ফারুক হোসেন রে, ফারুকের বক্তব্য গণ অধিকার পরিষদের, তাকে হত্যার উদ্দেশ্যে তোমরা হামলা চালাইছো। ইভেন কপালের মধ্যে নাকি ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া রক্তাক্ত করছো। এগুলা মানুষ দেখতেছে। আর এগুলা দেখার মধ্যে কি হচ্ছে? আশাহত হচ্ছে। এত দ্রুত তোমাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, এটা একটা মুরব্বীদের কথা আছে, আমরা ছোটবেলা প্রবাদ বাক্য পড়ছি,
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা একটা ফর্মালিটিস ওয়ার্ড, বাট এটার অর্থটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য। যে কোনো জিনিস পাওয়া সোজা, কিন্তু এটার ভ্যালু দিয়ে এটাকে ধরে রাখা অথবা এটাকে অ্যাচিভমেন্টের পর এটাকে টিকিয়ে রাখা, ওই জায়গাটাতে নিজের অবস্থান ক্রিয়েট করা, ডে বাই ডে এটাকে আরো সম্মান শ্রদ্ধার জায়গাটাতে ধাবিত করা, এটা কিন্তু আসলেই কঠিন কাজ। আর নয়তো কি হবে, আল্লাহ দিল ধুইতে গেল, বিষয়টা এরকম হয়ে যাবে। তো আমরা আশা করি ছাত্রদের মধ্যে ঐক্য থাকা দরকার। যদি এরকম হয় তাহলে সেই দিন খুব বেশি দূরে না যে বিভিন্ন জায়গায় তোমরা নিজেদের গ্রুপ আরেক গ্রুপে হায়ার করবা, আর সেই হায়ারিং গ্রুপ তোমাদেরকে পিটাবে, ফুটেজ আসবে। বারবার অভিযোগ তোলা হয় যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এই সমস্ত নানান রকম অভিযোগ। সেই অভিযোগগুলোর আবার মূলত আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে, এবং ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষকেও উত্তেজিত করা হচ্ছে এই সমস্ত তথ্য দিয়ে। আসলে ঘটনাটা কি, তার একটা বিস্তারিত বিবরণ দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের ঘটনা 1254টি, মাত্র 20টি সাম্প্রদায়িক কারণে, অর্থাৎ প্রায় 1250। তার মধ্যে সাম্প্রদায়িক কারণে 20টি। এটা কি বিশাল ঘটনা হয়ে গেল? বিশাল ঘটনা না, কিন্তু এটাই একটা রাজনৈতিক পুঁজি ছিল অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার জন্য। যেহেতু তখন রাজনৈতিক ইস্যু ছিল না, রাজনৈতিক ইস্যুটা বরং ছিল সাংঘাতিক রকম, যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা সত্যিকারের একটা গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের প্রতি সারা বিশ্বের একটা নৈতিক সমর্থন থাকার কথা, কিন্তু সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখানে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আসা হলো, যাতে বিশ্ব সম্প্রদায় একটু ধাক্কা খায়। এই গণ অভ্যুত্থানকে সমর্থন জানাতে গিয়ে তারা যদি দেখে যে না, এখানে তো সাম্প্রদায়িক উস্কানি আছে, সাম্প্রদায়িক বিষয় আছে, এবং মৌলবাদীরা, জঙ্গিবাদীরা ক্ষমতায় এসছে, তখন তারা এই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেবে না। এটাই ছিল ভারতের এবং আওয়ামী লীগের উদ্দেশ্য। সুতরাং তারা ব্যাপকভাবে তাদের গণমাধ্যমকে নামানো হয়, এবং তারা শুধু গণমাধ্যম না, রীতিমতো নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে এই কথা বলেছে, তাদের পররাষ্ট্র দপ্তরেও এই নিয়ে কথা বলেছে। তো এখন দেখা যাচ্ছে যে এটি খুবই নগণ্য সংখ্যক। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে মাত্র 1.59% সাম্প্রদায়িক কারণে ঘটেছে, আর 98% বেশি রাজনৈতিক কারণে ঘটেছে বলে দাবি পুলিশের। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পুলিশের অনুসন্ধানের বরাতে এই দাবি করা হয়। ওই বার্তায় বলা হয়, 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ এই তথ্য পেয়েছে। এই সময় 2010টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ। এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ এসেছে 1769টি। এগুলোর মধ্যে 1415টি অভিযোগের অনুসন্ধান করে পুলিশ, বাকি 354টি অনুসন্ধান চলছে। তার মানে যে ঘটনাগুলিও ঘটেছে সেগুলি অনুসন্ধান চলছে, দায়ীদেরকে চিহ্নিত করা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অবস্থাকে আন্তর্জাতিক রূপ দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সেটি ঘটেছে। এখন এই পরিস্থিতিটা দিনকে দিন পরিষ্কার হচ্ছে যে না, রাজনৈতিক কারণের ঘটনার সাথে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। দর্শক, আসিফ নজরুলের পদত্যাগের দাবি এটা যে কোনো সময় দেখতে পারবেন। রাজপথে মানুষ আসছে, যমুনার সামনে আন্দোলন করতেছে যে আসিফ নজরুলের পদত্যাগ চাই। হয়তো তাদের সারিতে আমিও থাকবো যে আসিফ নজরুলের পদত্যাগ চাই। ইলিয়াস ভাই গত ভিডিওতে কথাগুলো কিন্তু সুন্দরভাবে বলছে। দেখেন, শেখ হাসিনার পতনের আগে আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনার পতন হইলে ফার্স্টে আমাদের যে 57 জন সেনা কর্মকর্তাকে, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করছিল, এই বিচারটা হবে, এই বিচারে শেখ হাসিনার ফাঁসি হবে, কথাগুলো বলতাম। তারপরে শাপলা চত্বরের কথা বলতাম যে শাপলা চত্বরের কথাগুলো, কত মানুষকে মারা পায়, এটার বিচার হবে। তারপরে এত মানুষকে গুম করছে, এটার বিচার হবে। তখন তো আর আমাদের জুলাই আগস্ট ছিল না, তখন জুলাই আগস্ট তো পরে ঘটছে, কিন্তু ব্যাপারটা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা সবাই জুলাই আগস্ট নিয়ে পড়ে আছি, কিন্তু পিছের ঘটনাগুলো আমরা ভুলে যাচ্ছি। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড শেখ হাসিনা কেন করতে পারলো, এইটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার হত্যাকাণ্ডে যাইতে হবে, এখানে যাইতে হবে। কারণ এইটার মাধ্যমেই কিন্তু এদেরকে হত্যা করে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ পার করে, আপনারা সবাই জানেন। কারণ এই দেশপ্রেমিক সেনা অফিসার থাকলে ইন্ডিয়াতে শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছিল, এটা পারতো না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো আমি মনে করি সেনা কর্মকর্তাদের হত্যা করে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ শেখ হাসিনা ক্রোজ করে, এটা আপনারাও জানেন, আমরাও বিশ্বাস করি মনে প্রাণে। দেখেন, ব্যাপারটা হচ্ছে এখন এই যে এতগুলা মানুষ জীবন দিল, 2000 শহীদ হইল, 20 থেকে 22 হাজার আহত, এটা ত্যাগের বিনিময়ে যে আমরা যে সরকারটাকে বসাইলাম,
এই সরকার কি জনগণের আশা পূরণ করতে পারতেছে? এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেওয়া হয়েছে আসিফ নজরুলকে, এখানে হেলামি হচ্ছে। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেন তো ফাজলামি চলতেছে বলেন? আগে তো এই বিচারটা হওয়া দরকার। ফাজলামি তো এখানে চলবে না আমি মনে করি। এখানে ফাজলামি করার কোনো প্রশ্নই আসে না। যদি আসিফ নজরুল দেশপ্রেমিক হয়, আসিফ নজরুলকে বের করতে হবে যে কারা হত্যা করছিল, এই ঘটনা কারা ঘটাইছিল, কি জন্য ঘটাইছিল, এটার সাথে জড়িত কারা, এইটা বের করতে হবে। আমি জানি এটা আসিফ নজরুল খুব ভালো করেই জানে এটার সাথে জড়িত কারা, এই জন্য সে হেলামি করতেছে। আর এখানে আসিফ নজরুলের হাত নাই, আসিফ নজরুল চাইলেও কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। এখন আসিফ নজরুল কিছু করতে পারবে না, আমরা তো চেয়ে চেয়ে দেখবো না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটার সাথে কারা জড়িত, বের করতে হবে না? 100% বের করতে হবে। এটা আমার আপনার কষ্ট করতে হবে না, ইলিয়াস ভাই নিজে দায়িত্ব নিছে। ইলিয়াস ভাই সামনে আনবো অতি দ্রুতই, দেখতে থাকেন। সে বসে নাই, সে কিন্তু চুপ করে নাই, সে সামনে আনবে, সে সামনে আনবে। সামনে আসলে তখন আসিফ নজরুল অটোমেটিকলি পদত্যাগ করবে। এবং বিডিআর যে পরিবার, এরা কিন্তু রাজপথে আসবে, এরা রাজপথে চলে আসবে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে। শুধু দেখতে থাকেন। ভালো থাকবেন সবাই। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের সামনে কি অপেক্ষা করতেছে, সমন্বয়কদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে, তাদের নিজেদের মধ্যে আর মিল নেই, তারা নিজেরাই মারপিট করতেছে। যাই হোক দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আপনারা এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন। এমনকি এই সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন।